আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি শবনম বুবলি। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ট্রান্সপারেন্সি রিপোর্টে বাংলাদেশের দুর্নীতি চিত্র অপরিবর্তিত। আপত্তি নেই অর্থমন্ত্রীর, দুর্নীতিতে সরকার এগিয়ে, মন্তব্য বিএনপি। সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করবে সরকার, সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। অপরাধী যত শক্তিশালী হোক, অন্যায়কে প্রশ্রয় না দিতে পুলিশকে নির্দেশ। এবং আবাসিক এলপিজির প্রস্তুতি নেওয়ার পরামর্শ জ্বালানি প্রতিমন্ত্রী। এলপিজিতে সফলতা আসবে না আশঙ্কা বিশেষজ্ঞদের, কারখানা বন্ধের উপক্রম বলছেন ব্যবসায়ীরা। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত সংবাদ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে এক ধাপ নেমে 2015 সালে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম। তবে একই স্কোর নিয়ে গতবারের অবস্থান ছিল 14তম। দুর্নীতির চিত্র অপরিবর্তিত রয়েছে উল্লেখ করে টিআইবি জানিয়েছে, 2014 সালের জরিপে 175 দেশ অংশ নিলেও এবার সে সংখ্যা 168 হয়। বাংলাদেশের অবস্থানের এই অবনতি। এদিকে বুধবার গবেষণার ফলাফল উপস্থাপন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে ব্রিফিংয়ে এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের অবস্থানে সন্তুষ্ট নন তারা। বিশ্বজুড়ে দুর্নীতির অবস্থা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 1995 সাল থেকে ধারণা সূচক দিয়ে আসছে। 2001-এ সেই সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রথম অবস্থানে ছিল বাংলাদেশ। তবে 2014-তে এসে সেই অবস্থান দাঁড়ায় 14। 2015 জরিপে আগের বছরের সমান 25 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ নেমে হয়েছে 13। দুর্নীতিতে শীর্ষে রয়েছে সোমালিয়া এবং সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হল ডেনমার্ক। আমাদের স্কোর অপরিবর্তিত রয়েছে। এই কারণে যে এর চেয়ে ভালো হয়নি, এর চেয়ে বেশি হতে পারেনি। এই কারণে যে আমাদের যে সামর্থ্য যেটা আছে, আমাদের যে ক্যাপাসিটি আছে দুর্নীতি নিয়ন্ত্রণ করার, সেইটাকে কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হয়নি। যেটা গড় মান সেটার কাছাকাছি পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। তো বাংলাদেশের মতন একটা দেশ যদি সেই জায়গায় পড়ে থাকে, সেটা তো গ্রহণযোগ্য নয়। আমাদের যে চেষ্টাগুলি রয়েছে, সদিচ্ছা রয়েছে, সেটার সঙ্গে রাজনৈতিক সদিচ্ছার মিল হবে, আমরা অবশ্যই একটা আরেকটু সম্মানজনক অবস্থায় এখানে পৌঁছাতে পারবো। অবস্থানের অবনতি হলেও দুর্নীতি কমাতে সরকারের সদিচ্ছা ও জনগণের মধ্যে দুর্নীতি বিরোধী অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে টিআইবি। সমন্বিতভাবে যদি উদ্যোগ নেওয়া হয়, বিশেষ করে শীর্ষ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত জনপ্রতিনিধিদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, যারা দুর্নীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। দুর্নীতি কমিয়ে আনতে বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিতের ওপরও জোর দিচ্ছেন তারা। পার্লামেন্ট কতটুকু কাজ করছে, বিরোধী দল কতটুকু ভূমিকা পালন করছে, এক নম্বরে আসে। এককভাবে জাতীয় সংসদ পারবে না দুর্নীতি দমন কমিশন যদি কার্যকর না হয়। একইভাবে দুর্নীতি দমন কমিশন এককভাবে না যদি জাতীয় রাজস্ব বোর্ড কার্যকর স্বাধীন নিরপেক্ষভাবে কাজ না করতে পারে। তবে এটুকু বলতে পারি, জাতীয় সংসদ এবং দুর্নীতি দমন কমিশন এই দুইটি প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টিআইএর প্রতিবেদনের নেতিবাচক প্রতিক্রিয়া আসলেও সরকারের সাথে মিলেই টিআইবি কাজ করতে চায় বলে জানিয়েছেন এর নির্বাহী পরিচালক। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের গত বছরের 14তম অবস্থান থেকে এবার 13তম অবস্থানে আসার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এ বিষয়ে আপত্তি নেই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি নতুন দুর্নীতি সূচক দলীয় ফোরামে পর্যালোচনা করা হবে। ইমপ্রুভমেন্ট হয়েছে, দ্যাট ইজ এ গ্রেট থিং। আমি তো ভেবেছি কোনো ইমপ্রুভমেন্ট হয় না। দুর্নীতি ভেরি ডিফিকাল্ট, এটা এখনো আমাদের টাচই করতে পারিনি। না, আমার ইনিশিয়েটিভ আই এম কন্টিনিউইং উইথ দ্যাট ইজ ডিজিটাইজেশন। টিআইবি তো এ ধরনের রিপোর্ট করেই থাকে এবং সেই রিপোর্টের বাস্তবতা, সেই রিপোর্টের সত্যতা, সেটা তো আমাদের নিজস্ব মূল্যায়ন আছে। এরা কি ট্রান্সপারেন্সি করবে আমি বুঝি না। তারপরে তো যেটা বলতে চাই সেটা হচ্ছে 1 নম্বর থেকে যে 13 নম্বরে আনা হয়েছে, এটাও তো শেখ হাসিনার একটা বিশাল সাফল্য, এটা তো স্বীকার করবে।
অন্যদিকে টিআইবির রিপোর্ট প্রমাণ করে দুর্নীতিতে সরকারের উন্নতি হয়েছে। আওয়ামী লীগের আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। গুম খুন নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে বাংলাদেশ প্রথম হতো বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার জাসেস আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র এখন আইসিইউতে রয়েছে, একে বাঁচাতে হবে। জিয়াউর রহমান ঐক্য রাজনীতি শুরু না করলে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেত না বলেও দাবি করেন তিনি। অন্যদিকে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল করে ঢাকা মহানগর বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জয়ী হতে রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে সবাইকে। মামলা হামলার ভয় চুপ থাকলে চলবে না, কথা বলেন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা প্রকাশ নিয়েও। তাদের আমলেই বাংলাদেশ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের আবার যখন সরকার আসলো তখন এই শীর্ষ থেকে নামায় নিয়ে আসতে আমাদের আরো কয়েক বছর সময় লাগছে। খুন গুম ইত্যাদির ব্যাপারে কোনো বিশ্ব জুড়ে কোনো টিআইবির রিপোর্ট হয় না আর কি, হইলে পরে এক নম্বরে বোধহয় থাকতো আমাদের দেশ। গুনে গুনে 30 লক্ষ শহীদ পরিবার শহীদের নাম পত্রিকায় প্রকাশ করুন, তারপরে খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা পারেন করেন। গ্যাস সংকট সমাধানে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তথ্য জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদে বলেন, কৃষি জমি সম্প্রসারণে কাজ করছে সরকার। পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শেষ পর্যন্ত এর নির্মাণ ব্যয় কত হবে তা এখনো নির্ধারণ করা না গেলেও 2018 সালে এর উপর দিয়ে গাড়ি চলবে তা নিশ্চিত। বুধবার সংসদ অধিবেশনের শুরুতেই থাকে প্রধানমন্ত্রীর উত্তরদান পর্ব। এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, কৃষি জমি সম্প্রসারণে কাজ করছে সরকার। শিল্প কারখানার জন্য গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। কৃষি জমি যাতে অপচয় না হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। ইতিমধ্যে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন এলাকা ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি, যাতে যত্রতত্র যেখানে সেখানে কেউ শিল্প গড়ে তুলতে না পারে। এরপর বিরোধী দলের সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, গ্যাস সংকট সমাধানে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে সরকার। যে বিশাল সমুদ্র আমরা পেয়েছি, সেই সমুদ্রেও আমরা গ্যাস অনুসন্ধানের জন্য ইতিমধ্যে ব্লক নির্দিষ্ট করা এবং টেন্ডার দেওয়া হয়েছে। কিন্তু অতীতে যারা ক্ষমতায় ছিল, আমরা আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায়, তারা কিন্তু এই ব্যাপারে খুব বেশি একটা দৃষ্টি দেয় নাই বলে কিছু বেশ সমস্যা। তবু আমরা আজকে এই 7 বছর ধরে কিন্তু অনেকগুলি কূপ খনন করে অনেক পাইপলাইন করেছি, কম্প্রেসার বসিয়েছি। কাজে গ্যাসের সমস্যা সমাধানে যথেষ্ট পদক্ষেপ নেওয়ার পরেও কিছু সমস্যা তো আছে, এটা আমরা স্বীকার করছি। শীতকালে সমস্যাটা আরও বেশি দেখা দেয়। তবু আমরা আশা করি যে আমাদের এলএনজি টার্মিনাল হয়ে গেলে পরে বাইরে থেকে যখন আমরা এই গ্যাসটা আমদানি করতে পারবো, তখন আমাদের এই সমস্যাটা অনেকটা দূর হবে। পদ্মা সেতুর বিষয়ে প্রশ্ন উঠলে প্রধানমন্ত্রী জানান, 2018 সালে সেতু দিয়ে গাড়ি চলবে। একই প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতুর জন্য বিদেশিদের হুমকিও সহ্য করতে হয়েছে তাকে। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা। এদিকে পুলিশ সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে নিজ কার্যালয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাধে যত শক্তিশালী হোক, অন্যায়কে প্রশ্রয় না দিতে পুলিশকে নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবাই সরকারের মূল লক্ষ্য, আর এজন্য সবচেয়ে বেশি দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আবারও ধন্যবাদ জানান সরকার উৎখাতের নামে বিএনপি জামায়াতের তাণ্ডব মোকাবেলায় পুলিশের সাহসী ভূমিকার জন্য। নির্দেশ দেন চেইন অফ কমান্ড মেনে চলার, জঙ্গিবাদ যেন মাথা চাড়া দিয়ে না ওঠে সেদিকে সতর্ক থাকার। শেখ হাসিনা বলেন, পুলিশকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে সততা ও নিষ্ঠার সাথে। বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক চাহিদা মোতাবেক দৃশ্যমান নিরাপত্তা নিশ্চিতের তাগিদও দেন প্রধানমন্ত্রী। জানান, তা না হলে বন্ধ হয়ে যাবে ঢাকা লন্ডন ফ্লাইট, চালু করা যাবে না ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইটও। সংসদ সদস্যদের সম্মানে বুধবার নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার বঙ্গভবনে এই নৈশভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। নৈশভোজে 10ম জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত নারী সংসদ সদস্য ছাড়াও মন্ত্রিপরিষদ সদস্যরা অংশ নেন। এ সময় ভাটি সাদুল আব্দুল হামিদ গ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হয়। রাষ্ট্রপতিকে নিয়ে লেখা 7টি প্রবন্ধের সংকলন এই গ্রন্থ। এ সময় রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে রাজনীতিবিদদের লেখালেখি করা উচিত। এ সময় রাষ্ট্রপতির সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী।
প্রধান বিচারপতিকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের আক্রমণাত্মক বক্তব্যকে কলঙ্কজনক বলেছেন বিএনপি নেতারা। তাদের মতে দেশের চলমান সংকটে প্রধান বিচারপতির আইনসঙ্গত কথা জনমনে আশাবাদ তৈরি করলেও সরকার বেকায়দায় পড়েছে। মঙ্গলবার সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কারো কথায় সংবিধান সাংবিধানিক বা অসাংবিধানিক হয়ে যায় না। এটি যদি অসাংবিধানিক হয়, এটি যদি অগণতান্ত্রিক হয়, তাহলে রাষ্ট্রের সকল ভিত্তিই তো অসাংবিধানিক হয়ে যায়, ইনক্লুডিং দি চিফ জাস্টিস হিমসেলফ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ কঠোর সমালোচনা করেন সুরঞ্জিত সেনগুপ্তের এ বক্তব্যের। সরকারকে স্বৈরাচারী মনোভাব ছেড়ে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। কালকে জাতীয় সংসদে এবং সংসদের বাইরেও বিভিন্ন সভায় প্রধান বিচারপতিকে আক্রমণ করা হয়েছে। একজন সুপরিচিত রাজনীতিক, তিনি নিজেই বলেছেন এবং এই ধরনের মন্তব্য করেছেন যে প্রধান বিচারপতি সামরিক বাহিনীর সাথে আতাত করে এ ধরনের বক্তব্য দিতে পারেন, এই ধরনের একটি সন্দেহ তিনি প্রকাশ করেছেন। কত বড় অবমাননা একজন প্রধান বিচারপতির জন্য। এদিকে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল করে স্বেচ্ছাসেবক দল। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, প্রধান বিচারপতির বক্তব্য সংবিধান ও আইনসঙ্গত। সরকারি দলের নেতারা উচ্চ আদালতকে সম্মান না দেখিয়ে নিজেদের কবজায় নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতি আইনের পক্ষে, প্রধান বিচারপতি সংবিধানের পক্ষে, প্রধান বিচারপতি একজন মানুষের চাকরির লোভ, টাকার লোভের বিরুদ্ধে তিনি যে আইনসঙ্গত কথা বলেছেন, এই কথাটা জনগণের মধ্যে আশাবাদ তৈরি করেছে। সেই আশাবাদ তৈরি করেছে বলেই আজকে এইটা সরকার একটা বিপজ্জনক, সরকার একটা বেকায়দায় পড়েছে। তাই আইনমন্ত্রী বলছেন যে প্রধান বিচারপতি নাকি হতাশা থেকে বলছে। সরকার বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। গ্যাস সংকটের ধাক্কা সিএনজি স্টেশন সহ শিল্প খাতেও পড়েছে। যানবাহনে গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। মারাত্মক প্রভাব পড়েছে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উপরও। ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাসের অভাবে কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গ্যাসের অভাবে বাসাবাড়ির ভোক্তাদের নাকাল অবস্থা সিএনজি স্টেশন পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। গ্যাসের অভাবে দিনের মধ্যে 17 থেকে 18 ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে সিএনজি স্টেশনগুলো, যার প্রভাব পড়ছে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উপর। রাত্রে 12টা আসে, সকাল 7টা বাজে চলে যায়। আজকে 15 দিনে এই সমস্যাটা। গ্যাসের চাপ ভালো না, এই মাত্র আমরা চালাইছি, একদম গ্যাসের প্রেশার কম। মানে আমাদের অনুমোদন তো 10 PSI, তো এখন 4 PSIও নেই। অবস্থা খুব খারাপ। আমরা রাত্রে 12টার পরে সিরিয়ালে আসি, গ্যাস নিতে পারি না। 100-150 টাকার গ্যাস ঢুকে, আর গ্যাস ঢুকে না। আমাদের গ্যাসের সিরিয়ালে গ্যাস ভরতে গেলে পড়ায় আপনার 3-4 ঘন্টা লেগে যায়। আমাদের ডিউটির অনেক সমস্যা হয়, আর গ্যাসের প্রেশারও বেশি না। বুধবার রাজধানীর এফবিসিসিআই গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ের আয়োজন করে। সংগঠনের আগামী 1 বছরের কর্মপরিকল্পনা মতবিনিময়ের বিষয় হলেও ব্যবসায়ীদের কণ্ঠে বারবারই উঠে আসে সাম্প্রতিক সময়ের তীব্র আকার নেয়া গ্যাস সংকট। হুট করে তীব্র গ্যাস সংকটে অনেকের ব্যবসা ধ্বংসের দ্বার প্রান্তে বলে অভিযোগ করেন তারা। আমি চাই অতি জরুরি আমাদের গ্যাসগুলো যদি সমস্যার সমাধান করে, এগুলো করব। গ্যাসের আমাদের স্বল্পতা ইতিমধ্যে সরকার আমাদের জানিয়েছে। প্রতি শীতে গ্যাসের চাপ কমে যাওয়ার সমস্যা নিয়মিত হলেও এবার এই সংকটের মাত্রা সীমা ছাড়িয়েছে। রুখুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এদিকে সহসায় কাটছে না আবাসিক খাতের গ্যাস সংকট। এই সংকট নিরসনে কোনো আশার কথার পরিবর্তে জ্বালানি প্রতিমন্ত্রী আবাসিক গ্রাহকদের বললেন সিলিন্ডার গ্যাস বা এলপিজি ব্যবহারে মানসিক প্রস্তুতি নিতে। তবে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বলছেন, দামের অসামঞ্জস্যতায় এলপিজি ব্যবহার বৃদ্ধির উদ্যোগে সফলতা আসবে না, বরং জ্বালানি তেলের দাম কমিয়ে গ্যাসের উপর চাপ কমানোর পরামর্শ দিলেন তিনি। নতুন কোনো গ্যাস ক্ষেত্রের সন্ধান না মেলায় গত 7 বছরে খুব একটা বাড়েনি গ্যাসের উৎপাদন, তবে বেড়েছে গ্যাসের বাণিজ্যিক ও আবাসিক গ্রাহক সংখ্যা। তাই সরবরাহ চাহিদার মধ্যে তৈরি হয়েছে বিস্তর ফারাক। সব মিলিয়ে নাজুক পরিস্থিতিতে গ্যাস খাত। আর শীতের শুরুতেই আবাসিক, সিএনজি স্টেশন সহ শিল্প খাতে কমেছে গ্যাসের সরবরাহ। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন আবাসিক গ্রাহকরা। শিল্প খাতে গ্যাস সরবরাহে সরকারের অবস্থান ইতিবাচক হলেও আবাসিক নিয়ে এই মুহূর্তে মাথা ঘামাতে নারাজ।
তাই তো গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে সে অপেক্ষায় না থেকে বাসা বাড়িতে এলপিজি ব্যবহারে উৎসাহ দিলেন প্রতিমন্ত্রী। আবাসিক থেকে আমরা শিল্প কারখানায় প্রাধান্য দিতে চাই। ভবিষ্যতে আমি মনে করি যে এলপিজিতে ব্যবহার করলে পরে এই প্রেসারের সমস্যা থাকবে না, গ্যাস স্বল্পতার সমস্যা থাকবে না, অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। সকলের জন্য যাতে এলপিজিটা সাশ্রয়ী হয় সেটার ব্যবস্থা নিচ্ছি। তো আগামী 3 বছরে আমরা চাচ্ছি সারা বাংলাদেশের 70% আবাসিক খাতে যেন এলপিজি ব্যবহার করা হয়। দেশের বাজারে বর্তমানে প্রতিটি এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1300 থেকে 2000 টাকায়, কিন্তু সরবরাহ সীমিত হওয়ায় চাইলেই তা মিলবে না। আবার যেসব বাসাবাড়িতে আবাসিক সংযোগ রয়েছে সেখানে এলপিজির জন্য আলাদা লাইন এবং চুলা ব্যবহার করতে হবে। তাই বিশেষজ্ঞ মতামিম বলছেন, পাইপলাইন থেকে সরিয়ে এখনই সিলিন্ডার গ্যাস ব্যবহারের পদক্ষেপ সফল হবে না, বরং এলপিজির পরিবর্তে অবৈধ গ্রাহক আরো বাড়বে বলে মনে করেন তিনি। 600 টাকা 24 ঘন্টার পাইপলাইন গ্যাস আর 1200 টাকা একটা, 1300 টাকা একটা সিলিন্ডার, এই যে একটা বিরাট পার্থক্য, তাতে কিন্তু কেউই এলপিজি কিনতে আগ্রহী হবে না, বরঞ্চ অবৈধ সংযোগের মাধ্যমে রিস্ক নিয়ে হলেও ওই গ্যাস তারা ব্যবহার করতে চাইবে। অকটেন পেট্রোলের দাম এখন আন্তর্জাতিক মূল্যের সাথে সংযুক্ত করে সাধারণ গ্রাহকদের মধ্যে অকটেন পেট্রোলটা আন্তর্জাতিক মূল্যের সাথে কিছু প্রফিট করে বিক্রি করা উচিত। যদি সেটা করা হয় তাহলে সিএনজি গ্যাসের উপরে আমার চাপ কমে যাবে, সেখানে অ্যাটলিস্ট মানে সরবরাহের কিছুটা হলেও রিলিজ হবে সেখান থেকে, সেটা করা যেতে পারে। আরেকটি হচ্ছে যে বাড়িঘরের চুলাতে যেটা অলরেডি বাড়ানো হয়েছে, আমি মনে করি এটা আরও বৃদ্ধি করা উচিত এবং এলপিজিকে, অর্থাৎ আমার দুটো জায়গা আছে যেখান থেকে আমি গ্যাসটাকে রিলিজ করতে পারি। গ্যাস সংকটের জন্য সরকারের ব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবকেই দায়ী করলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রয়েছে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন আর ফেরা পর্যায়ে থাকছে। রাজুকের ভুলের মাসুল দিচ্ছে গ্রাহকরা, ঘুরতে হচ্ছে রাজুকের বারান্দায়, গুনতে হচ্ছে ঘুষ। দুদকের গণশুনানিতে অভিযোগ ভুক্তভোগীদের। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে মাঠের লড়াই শুরু, উদ্বোধনী ম্যাচে গত আসরে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা জুনিয়র টাইগারদের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ভুল রাজুকের, কিন্তু মাসুল গ্রাহকের, আর তা সংশোধন করতে বছরের পর বছর রাজুকের বারান্দায় ঘোরার পাশাপাশি হয়রানি তো রয়েছেই, সেই সাথে গুনতে হচ্ছে ঘুষও। দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে উঠে এসেছে এরকমের কিছু চিত্র। দুদক কমিশনার বলেছেন, মানুষের মনে ধারণায় জন্মেছে যে রাজুক মানেই হয়রানি। কোন পর্যায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অনিয়ম, দুর্নীতি, কেমন তাদের গ্রাহক সেবা, হয়রানি কত রকম হতে পারে, এসবের কিছু নমুনা উঠে আসে দুদকের গণশুনানিতে। ওসমানী স্মৃতি মিলনায়তনে এ গণশুনানিতে অসংখ্য গ্রাহক তুলে ধরেন তাদের তিক্ত অভিজ্ঞতা। রাজুক কর্মকর্তাদের উপস্থিতিতেই তারা জানান, হয়রানি সবচেয়ে বেশি হয় প্লট বরাদ্দের সময়। বহু দরখাস্ত এরকমভাবে আজ 20 বছর যাবত করছি, একটার উপর এখনো অ্যাকশন নাই। তাহলে ওনারা একটা প্লটকে 2 বার দখল দিয়েছেন। 10 বার আবেদনপত্র সহ সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট সহ 10 বার জমা দিয়েছি রাজুকে এ পর্যন্ত, গত 8 বছরে। 10 বারের ভিতরে এ পর্যন্ত কিছু হয়নি। তো এটা 28 বছর চলে গেছে অলরেডি, আর কত বছর অপেক্ষা করতে হবে? এসব অভিযোগের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন রাজুক কর্মকর্তারা, যদিও তা সন্তুষ্ট করতে পারেনি গণশুনানিতে আসা গ্রাহকদের। এটা উইথিন 1 মান্থের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করি স্যার। এক্সকিউজ মি, আমার 1 মাসের ভিতরে আমাকে বলে অথরিটি অফিসার, আমি একজন প্রবাসী, আমি রুম সিটি কর্পোরেশন নির্বাচিত প্রতিনিধি, সেখানে আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, আমার বাড়ি উত্তর ফরিদপুরে, আইজি ডিআইজি সমস্ত আমি তাদেরকে চিনি, প্রাইম মিনিস্টার আমাকে চিনে, সেই লোক আমার ফাইল ছুঁড়ে মেরা ফাটা পারেছে, সে 1 মাসের ভিতরে কিভাবে আমাকে সমাধান দেয়? রাজুকের ভালো কাজ থাকলেও একটি চক্রের দুর্নীতির কারণে সংস্থাটি সম্পর্কে জনমনের নেতিবাচক ধারণা রয়েছে বলে জানান দুদক কমিশনার। অধিকাংশ মানুষের অভিযোগ হলো এখানে হয়রানিটাই বেশি হয়। অভিযোগ স্বীকার করেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রাজধানীতে জলাশয় ও ভূমি দখলের পেছনে রাজুকের অবহেলাকে দায়ী করে জানান, সংস্থাটির কাজে স্বচ্ছতা আনার চেষ্টা করবেন তিনি। রাজুকেরও কিছু অবহেলা আছে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ইরাকের পশ্চিমাঞ্চলীয় রামাদি শহরে আইএসের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৫৫ ইরাকি সেনা, আহত অনেকে। সম্প্রতি আইএসের কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে সেনাবাহিনীর ২টি ঘাঁটি লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়। রামাদির উত্তরাঞ্চলের ১০ম পদাতিক সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয় অন্তত ৩০ জন। অপর হামলাটি চালানো হয় রামাদির পশ্চিমাঞ্চলীয় আল বাগদাদি শহরে। শহরের একটি সেনা ব্যারাকে প্রায় ডজন খানেক গাড়ি বোমা হামলায় নিহত হয় অন্তত ২৫ ইরাকি সেনা ও উপজাতি যোদ্ধা। শহরের একটি গণকবর থেকে নারী ও শিশুসহ অন্তত ৪০ জনের লাশ উদ্ধারের পরপরই হামলাগুলো চালায় আইএস। এর আগে আল বাগদাদি শহরে ইরাকি সেনা ও মার্কিন নেতৃত্বাধীন জোটের সাথে জঙ্গিদের ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ৩ সপ্তাহ আগে আইএস জঙ্গিদের কাছ থেকে শহরটির দখল নেয় ইরাকি সেনাবাহিনী। ক্লেমন খেলা সংবাদ এবার। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়েছে যুব বিশ্বকাপে মাঠে লড়াই। বুধবার উদ্বোধনী ম্যাচে গত আসরে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৩৭ রানে হারিয়ে শুভ সূচনা করেছে জুনিয়র টাইগাররা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ইনিংসে ২৪১ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ যুব দল। জবাবে লিয়াম স্মিথ সেঞ্চুরি করলেও জুনিয়র টাইগারদের বোলিং তোপে ১৯৭ রানেই গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হোক না বর্তমান চ্যাম্পিয়ন, এই দক্ষিণ আফ্রিকাকে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে হারিয়েই বিশ্বকাপে মাঠে নেমেছে বাংলাদেশ যুবদল। নাজমুল, জয়রাজ, পিনাকি ঘোষের ব্যাটিং এবং মেহেদী শফিউদ্দিনের বোলিং নৈপুণ্যে প্রত্যাশিত জয়ই দেশকে উপহার দিয়েছে টাইগারদের ভবিষ্যৎ কাণ্ডারীরা। ম্যাচের মতো টসও জিতলেন অনূর্ধ্ব-১৯ টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে শুরুটা যদিও নড়বড়ে, ৩০ রানে প্রথম উইকেটের পতন। হাল ধরলেন পিনাক ঘোষ ও জয়রাজ শেখ। রান আউটের শিকার হয়ে পিনাক হাতছাড়া করলেন অর্ধশতক। তার ৪৩-এর পর ৪৬ করে হাফ সেঞ্চুরি বঞ্চিত জয়রাজও। এরপর মিরাজকে সাথে নিয়ে নাজমুল হোসেন শান্তর লড়াই। অধিনায়ক সহ অধিনায়কের জুটি ৫৯ রানের। ২৩ করে মিরাজ বিদায় নিলেও নাজমুলের ৭৩ রানের ইনিংসে ৭ উইকেটে ২৪০ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। জবাবে প্রথম ওভার থেকেই বাংলাদেশের ঘূর্ণি বলের বিপক্ষে কঠিন অবস্থা দক্ষিণ আফ্রিকার জুনিয়রদের। ওপেনার লিয়াম স্মিথ এক প্রান্তে ধরে রেখে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত। বল হাতেও নেতৃত্বে মিরাজ, তার সঙ্গী কখনো পেসার সাইফুদ্দিন, কখনো সাইদ সরকার, আবার কখনো শাওন। ৬০ রানে পড়ল ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে জেলেমকে সাথে নিয়ে ৫২ রানে জুটি করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা লিয়াম স্মিথের। একা লড়াই করে স্মিথ তুলে নেন সেঞ্চুরি, কিন্তু রানের গতি আটকে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জুনিয়র টাইগাররা। স্মিথের বিদায়ের পর ২০ রানের শেষ ৪ উইকেট হারিয়ে ১৯৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়া জুনিয়ররা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ট্রান্সপারেন্সি রিপোর্টে বাংলাদেশি দুর্নীতির চিত্র অপরিবর্তিত, আপত্তি নিয়ে অর্থমন্ত্রী। দুর্নীতিতে সরকার এগিয়ে, মন্তব্য বিএনপির। সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করবে সরকার, সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। অপরাধী যত শক্তিশালী হোক, অন্যায়কে প্রশ্রয় না দিতে পুলিশকে নির্দেশ। আবাসিকে এলপিজির প্রস্তুতি নেওয়ার পরামর্শ জ্বালানি প্রতিমন্ত্রীর। এলপিজিতে সফলতা আসবে না, আশঙ্কা বিশেষজ্ঞদের। কারখানা বন্ধের উপক্রম বলছেন ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১০টায়, এর আগে ৯টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।